বাজাতে পারে মুখ তুলে বাজাতে পারে। একবার যাওয়ার তুলবে আরেকবার তুলবি। विवेकानंद सूरय सचित सुखस्वरूपाय सामने तापहारे। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে, শ্রদ্ধা জানাই প্রাক্তন প্রধান শিক্ষিকা দীপালী সামন্ত মহাশয়কে, শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের, সর্বোপরি আমার সামনে যে সমস্ত ছোট ছোট ভাই এবং বোনেরা বসে আছে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। এই নিয়ে আমরা তিনবারের মতো আমি ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মিশন অনেক দিন ধরে করছে এই বিদ্যালয়ে মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা বা অনুষ্ঠানাদি, কিন্তু আমি তিনবার আসছি শুধু মূল্যবোধ শিক্ষা নিয়ে এবং গতবার অ্যানুয়াল ফাংশন হয়েছে, এই নিয়ে 4 বার তোমাদের সাথে আমার দেখা। আমার কাছে খুব ভালো লাগে, এই বিদ্যালয়টিতে এলে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আজকে একটু কম সময় দিতে পারবো আমরা তোমাদের, কেননা একটু পরে আমরা আবার বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে আমরা যাব, সেখানেও এই ধরনের একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাই আজকে আমরা কম সময় দিতে পারবো, আমাদের পূর্ববর্তী বক্তা যারা ছিলেন তাদের কম সময় আমরা দিয়েছি, আমি নিজেও একটু কম বলবো। এবং আমাদের এবারের অনুষ্ঠানের একটি বিশেষ গুরুত্ব রেখেছিলাম, সেটি হলো আলোচনা সভা এবং প্রশ্নোত্তর পর্ব। সেই বিষয়ের উপর অর্থাৎ সেমিনারের আমরা যখন বড় বড় জায়গায় যাব আমরা দেখতে পাব, যারা কলেজে বা বিভিন্ন জায়গায় সেমিনারে অংশগ্রহণ করে সেখানে দেখতে পাবে তোমরা একটা আলোচনার পর অন্তত 1 ঘন্টা ন্যূনতম আলোচনা করতে হয় একটা বিষয়ের উপর, নতুবা মূল ভাবটা বেরিয়ে আসে না। এই ধরনের মূল্যবোধ শিক্ষা অন্যান্য 10টি অনুষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা। এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, আমরা ওই ভাবটি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি, এই বছর থেকে শুরু করেছি। আলোচনার উপর বেশি গুরুত্ব এবং সেই আলোচনার পর সেখান থেকে প্রশ্ন এবং উত্তর।
সুতরাং তোমরা যারা পঞ্চম শ্রেণীর ছাত্ররা বসে আছো, পঞ্চম শ্রেণীর ছাত্ররা যারা বসে আছো, তোমরা একটু কথা কম বলবে। আমি যে একটু সময় আলোচনা করব তার উপর কিন্তু আমি আবার প্রশ্ন করব। তোমার যারা উত্তর দিতে পারবে তাদের জন্য পুরস্কার রয়েছে। আজকে আমার আলোচ্য বিষয় ব্যক্তিত্ব বিকাশের উপায়। আমাদের জীবনে ব্যক্তিত্ব এমন একটি জিনিস, যে জিনিসটি আমরা অর্জন করতে পারলে আমাদের জীবনের অন্তত 70% সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বলবো না পুরোপুরি সমস্যার সমাধান হবে। ব্যক্তিত্ব বিকাশ হলে যে সব সমস্যার সমাধান হবে আমি তা বলতে পারি না, কেননা আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো মুক্তি। সেটা অনেক বড় ব্যাপার, তাই আমরা সেটা না বলে আমরা বলছি আমাদের ব্যক্তিত্ব বিকাশ যদি ঘটে তাহলে আমাদের জীবনের 70% সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। এই ব্যক্তিত্ব বিকাশ আমরা কিভাবে করব তা আমাদের জানা প্রয়োজন। তার আগে আমাদের দু একটি বিষয় জানতে হবে কেন করা প্রয়োজন ব্যক্তিত্বের বিকাশ। আমরা যদি ঠিক ব্যক্তিত্বের বিকাশ আমরা যদি করতে পারি তাহলে কোনো প্রকার নেতিবাচক প্রভাব আমাদের জীবনে বিস্তার করতে পারবে না। সমাজে যত প্রকার নেতিবাচক প্রভাব, কাপুরুষতা, দুর্বলতা, ভীরুতা, আত্মহত্যা, যত ধরনের অন্যায় অপরাধ হচ্ছে সব কিছু আমাদের ব্যক্তিত্বের অভাবের জন্য হয়ে থাকে। আমাদের যদি ঠিক যদি ব্যক্তিত্ব থাকে তখন আমি যখন রাস্তায় বের হব তখন আমাদের মনে হবে আমি অমুকের ছেলে বা মেয়ে, আমি কোনোদিন একটা খারাপ কাজ করতে পারি না। আমি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউটের ছাত্র, যে বিদ্যালয় থেকে বহু জ্ঞানী গুণী ছাত্র বের হয়েছে, যে বিদ্যালয়ে পুরো পূর্ব মেদিনীপুর নয় বাংলার বহু অংশের মানুষ ছুটে আসে, এই ধরনের একটি বিদ্যালয়ের আমি ছাত্র। আমি যখন রাস্তায় বের হব আমি মাথা উঁচু করে দাঁড়াবো। আমাকে দেখে একজন বলবে এই ছেলেটি পরমানন্দপুর ইনস্টিটিউটের ছাত্র। তা দেখে আমার মনে জোর আসবে, আরও আনন্দ পাব। এইটি বলে আমাদের ব্যক্তিত্বের বিকাশ। অর্থাৎ কোনো প্রকার তাকে দেখে কেউ বলবে না যে সে এই ধরনের কাজ করে, সমাজের এই ধরনের খারাপ কাজ করে, এই ধরনের। যার ঠিক ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে সে জীবনে এইভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। নিজের পায়ে নিজে আমরা কি করে দাঁড়াবো তার কতগুলি পদ্ধতি আছে, কেন দাঁড়ানো প্রয়োজন। আমাদের চিন্তা ভাবনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করতে হবে। যার জীবনে চিন্তা ভাবনা যত বেশি উন্নত হয়েছে সে জীবনে তত বেশি সফলতা লাভ করেছে। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি তোমরা জানো? একজন মানুষ সে বুঝতে পারে কোনটি ভালো কোনটি মন্দ, একজন পশু সে বুঝতে পারে না কোনটি ভালো কোনটি মন্দ। এই হলো দুটি জায়গায় পার্থক্য। একজন সাধারণ ছাত্র বা ছাত্রী একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বুঝতে পারে, কিন্তু তোমাদের মা বাবা তোমাদের থেকে আরেকটু বেশি বুঝবে। তোমাদের একজন শিক্ষক তোমাদের থেকে আরও বেশি সূক্ষ্ম চিন্তা করতে পারবে। এবং একজন সমাজে যারা প্রতিষ্ঠিত বিজ্ঞানী বা একজন বড় গবেষক তিনি আরও সূক্ষ্ম চিন্তা করতে পারেন। আর যিনি জীবনের আসল উদ্দেশ্য মুক্তি লাভের জন্য চেষ্টা করেন বা ঈশ্বর লাভের জন্য চেষ্টা করেন তিনি আরও সূক্ষ্ম জিনিস ধারণা করতে পারেন। এই যে মানুষের ক্রম পর্যায়ে দেখো, একটা পশু নিজের ভালো কি মন্দ ততটা বুঝতে পারে না, সে কতটা রিয়্যাক্ট করতে হবে জানে না, কিন্তু তোমরা বুঝতে পারো কতটা রিয়্যাক্ট করতে হবে কতটা করতে হবে না। একজন পশুকে তোমরা দেখো, একটা সাধারণ বাড়ির কুকুরকে দেখো, একটু তোমরা একটু ইয়ে করো সে ঘেউ করে তোমার কাছে আসবে, আবার একটু ভালোবাসা দাও সে তোমার পায়ে একদম লুটে পড়ে খাবে। কিন্তু মানুষ হঠাৎ করে এমনভাবে আবেগপ্রবণ হবে না, সে বুঝতে পারে কতটা করা প্রয়োজন, তোমরা বুঝতে পারো।
অর্থাৎ মানুষের চিন্তা শক্তি যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকবে, সে তত বেশি ভালো কিছু জানতে পারবে। আরও ভালো, আরও ভালো, আরও ভালো। একেই বলে মানুষের চিন্তাধারাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করা। তার জন্য আমাদের কী প্রয়োজন? নিজের ব্যক্তিত্বের বিকাশ প্রয়োজন। নিজের ব্যক্তিত্বকে নিজেকে স্বাবলম্বী করা প্রয়োজন। নিজেকে দেখে, আমাকে দেখে আরও 10 জন শিখবে। তুমি যখন রাস্তায় বের হবে, তোমাকে দেখে 10 জন বলবে, না এই ছেলেটি অত্যন্ত ভদ্র। তুমি যখন গ্রামে, যখন বাড়িতে যাবে, বলবে এই ছেলেটি অত্যন্ত মেধাবী, এই ছেলেটি অত্যন্ত ভদ্র, এই ছেলেটি অত্যন্ত ভালো, অমুকের ছেলে অনেক ভালো। তার জন্য তোমার মা বাবা তোমাকে দেখে গর্ব করবে, বলবে অমুকের বেটা এত ভালো। এমন ভালো খুব কম হয় এখনকার দিনে। এই ধরনের ব্যক্তিত্ব অর্জন করা চাই আমাদের জীবনে। তারপরে এই যে ব্যক্তিত্ব পরিবর্তনের জন্য প্রথমেই আমাদের যে জিনিসটি জানতে হবে তা হলো আমি কে। প্রথম নিজেকে নিজে আবিষ্কার করতে হবে। আমরা যদি আমি কে প্রথম যদি নিজে না জানি, তাহলে আমি কি করে আমার নিজেকে পরিবর্তন করব? স্বামী বিবেকানন্দ বলছেন, প্রত্যেকের ভেতর অসীম অনন্ত শক্তি রয়েছে, প্রত্যেকের ভেতর ব্রহ্মত্ব রয়েছে। নিজের ভেতর যে ব্রহ্ম বা ঈশ্বর, প্রত্যেকের ভেতর ঈশ্বর ভগবান রয়েছে। যে ব্যক্তির ভেতর ঈশ্বর রয়েছে, যে ব্যক্তির ভেতর ভগবান রয়েছে, তাকে কি কোনোদিন পশুত্বমূলক কাজ করা যায়? তার পক্ষে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে? পারে না। তার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, অমৃতস্য পুত্রাহা, উপনিষদ থেকে নেওয়া শব্দ। আমরা অমৃতের পুত্র। অমৃতের পুত্র যারা, তারা কি খারাপ কাজ কোনোদিন করতে পারে? কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আমাদের ভেতর, প্রত্যেকের ভেতর ঈশ্বর রয়েছে, ভগবান রয়েছে। সুতরাং আমরা খারাপ কাজ কোনোদিন করতে পারি না। এই আত্মবিশ্বাস আমাদের থাকা চাই। আমার ভেতরে ঈশ্বর রয়েছে, আমি অমৃতর পুত্র, আমি কোনোদিন খারাপ কাজ করতে পারি না। নিজেকে পরিবর্তনের জন্য এটি হলো আমাদের প্রথম এবং প্রধান মন্ত্র, স্বামী বিবেকানন্দ আমাদের দিয়ে গেছে। তারপর ব্যক্তিত্ব যে পরিবর্তন করার কতগুলি কৌশল, সেই কৌশলটা আমাদের প্রত্যেককে জেনে নিতে হবে। তোমরা পুরীতে কে কে গিয়েছ বলো তো? পুরী সমুদ্র কে কে দেখেছ? হাত তুলো। আর দীঘা সমুদ্র কে কে দেখেছ? হাত তুলো তো। ছেলেরা এরা যায়নি, দীঘা যায়নি, এরা সবাই গিয়েছে। এই যে হাত তুলছে সব, সবাই দীঘা দেখেছে। হাত নামা। হ্যাঁ, এই যে সমুদ্রের ধারে গেলে আমরা দেখতে পাই, যখন একজন শিশু যখন যায়, তার উপর সমুদ্রের ঢেউয়ের পরে বালিটি সমান হয়ে যায়। আর সেখানে একজন শিশু যখন হাঁটে, তখন ছোট ছোট পায়ের চাপ পড়ে। আর যখন তোমরা যখন হাঁটবে, আর একটু গভীর পায়ের চাপ পড়বে। আর যখন তোমাদের মা বাবা যখন হাঁটবে বা পূর্ণ বয়স্ক লোক যখন হাঁটবে, তখন আরও গভীর ছাপ পড়ে যাবে পায়ে। এই যে পায়ের ছাপগুলিকে আমাদের বলা হয় সংস্কার। পূর্ব জন্মে আমাদের মধ্যে এই ধরনের বহু সংস্কার রয়েছে। দেখবে এই যে একটি ছেলে এখন কি সুন্দর গিটার বাজিয়ে গেল, কেন বাজাতে পারলো? তোমরা তো সবাই পারবে না, তার পূর্বজন্মে সংস্কার ছিল। দেখবে অনেক সময় ক্লাস 4, 3 ছেলে এত সুন্দর তবলা বাজিয়ে দিবে, কেন? তার পূর্বজন্মে সংস্কার ছিল। একটা ছেলে লেখাপড়ায় ফার্স্ট হয়ে যাচ্ছে, আরেকটা ছেলে এত পড়ছে, দিন রাত পড়ছে, 9 ঘন্টা 10 ঘন্টা বক করে যাচ্ছে, তবুও 35-এর উপরে আর পারছে না। কেন? পূর্বজন্মের সংস্কার। এই আমাদের জীবনে প্রত্যেকের ভেতর এই যে ছোট পায়ের ছাপ থেকে বড় পায়ের ছাপ, এমন ধরনের গভীর গভীর সংস্কার রয়েছে। যার জীবনে খারাপ সংস্কারগুলি বা ভালো সংস্কারগুলি যত বেশি গভীর, তা নষ্ট করার জন্য কি করে সমুদ্রে কি করে? একটা ঢেউয়ের পর আরেকটা ঢেউ আসে। ঢেউ যখন আসে তখন দেখবে পায়ের ছাপগুলি মিলেমিশে সমান হয়ে যায়। বিশেষ করে যেগুলি হালকা পায়ের ছাপ, সেগুলি একবারেই মিশে যায়। আর যেগুলি গভীর থাকে, বড় একটা গর্ত সৃষ্টি হয়েছে বালির মধ্যে, সে একবারে ঢেউতে হয় না। তার জন্য কী প্রয়োজন?
প্রবল জোয়ার দরকার বা প্রবল গতিবেগ প্রয়োজন। প্রবল ঢেউ, বিশাল আকারে ঢেউ এসে আশ্রে পড়লে তারপর সেই বালিটা সমান হয়। ঠিক তেমনি প্রবল ঢেউ বা প্রবল গতিবেগ, এটি হলো আমাদের জীবনে দরকার। কি আমাদের মনের যে বিভিন্ন সংস্কারগুলি রয়েছে, খারাপ দিকগুলি রয়েছে, তা পরিবর্তনের জন্য, নিজের ব্যক্তিত্বের বিকাশের জন্য, নিজের ব্যক্তিত্ব পরিবর্তনের জন্য, আরও উন্নত করার জন্য কি প্রয়োজন? প্রবল গতিবেগ, প্রবল ঢেউ, অর্থাৎ মনের তীব্র তেজ প্রয়োজন। যার মনের বেশি তেজ রয়েছে, যার মনে যত বেশি শক্তি রয়েছে, সে তত বেশি নিজেকে দ্রুত পরিবর্তন করতে পারবে। দেখবে অনেক সময় ক্লাস 4-এ একটা বাচ্চা এত কম নাম্বার পাচ্ছে, আবার যখন 7-8-এ এসে গেছে তখন সে এত ভালো মার্কস পাচ্ছে। কি করে সম্ভব? চেষ্টা, অদম্য উৎসাহ, উদ্দীপনা। এই যে পূর্ব যে সংস্কার ছিল, সংস্কারকে সে তীব্র বেগে, তীব্র গতিবেগে সে নিজে আগেরটাকে নষ্ট করে দিয়ে নিজে নতুনভাবে জীবন গড়ছে। এটা আমাদের জীবনের প্রয়োজন, তীব্র ইচ্ছা, প্রবল ইচ্ছা। তারপরে বলছে আমাদের কাজ করতে হবে কি করে? দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ব্যক্তিত্ব বিকাশের জন্য। সরস্বতী পূজার সময় দেখবে বাড়িতে তোমরা যখন যাও, কেউ একটা ঝাড়ুও দাও না, একটু কাজও করো না, খুব কম। আর যখন সরস্বতী পূজা আসে বিদ্যালয়ে, তখন সবাই মিলে হাত লাগাচ্ছে। যারা বাড়িতে একটু পরিবেশন করতে পারে না, মা না খাইয়ে দিলে খায় না, সেও গিয়ে পরিবেশন করছে, তাই না? সেও গিয়ে ঝাড়ু দিচ্ছে। বাড়িতে কোনোদিন ঝাড়ু দেয় না, মা নিজে সব কিছু করে দিচ্ছে, জামা কাপড় মা নিজে ধুয়ে দিচ্ছে। আর অথচ যখন নিজে দায়িত্ব পেয়ে গেলে, যখন বললো এই যে ছেলেগুলো দেখো এখন এরা দায়িত্ব পেয়েছে থামানোর, কি সুন্দর বসে বসে থামাচ্ছে, কারণ দায়িত্ব পেয়েছে। তার জন্য আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে শিখতে হবে। অনেক সময় দেখবে কলকাতা বা বিভিন্ন জায়গার ফুটপাতে ছোটো ছোটো বাচ্চারা তাদের ছোট ছোট ভাই বোনদের দিয়ে কোলে নিয়ে বসে আছে, মা বাবা কাজে বেরিয়ে চলে গেছে। সে কিন্তু সেই বাচ্চাটাকে, নিজের ভাই বা বোনকে নিজে খাইয়ে দিচ্ছে, নিজে স্নান করাচ্ছে, নিজে সব কিছু করাচ্ছে। অথচ যে স্নান করাচ্ছে সে নিজেও অথচ হয়তো স্নান করতে পারে না আমাদের বাড়ি ঘরে, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই যখন নিজের ভাই বা বোনের দায়িত্ব পেয়েছে, সে আপ্রাণ চেষ্টা করছে কীভাবে তাকে ভালো রাখা যায়। তার জন্য আমাদের কী প্রয়োজন? দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে যদি কাজ করতে পারি আমরা, একটা স্যার একটা কথা বলে দিয়েছে, যাও অমুককে ডেকে আনো, সেখানে গিয়ে তুমি আরেক দিকে চলে গেলে, তাহলে তোমাকে কেউ বিশ্বাস করবে না। বাবা বলেছে যাও বাজারে গিয়ে এত টাকার জিনিস কিনে নিয়ে আসো, তুমি বাজারে 8টার সময় গেলে রাত্রি 10টার সময় ফিরলে, তোমাকে এর পরদিন আর বাবা বাজারে পাঠাবে না, বলবে বসে বসে পড়। তার জন্য আমাদের কি প্রয়োজন? দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তারপর আমাদের প্রভুর মতো কাজ করতে হবে। আমাদের জীবনে একটি সবথেকে বড় সমস্যা কি জানো? আমরা ভৃত্যের মতো কাজ করি, দাসের মতো কাজ করি। একটা সময় ছিল, তোমরা যখন ছোট ছিলে বা আরও আগে, আমরা যখন দেখেছি স্কুলে যখন মা বাবারা পাঠাতো, মেরে মেরে পাঠাতো স্কুলে। এখন আর তা করতে হয় না। এখন বাচ্চারা নিজেরাই বলে স্কুলে যাব, স্কুলে যাব। মা বাবা অনেক সময় বলে, না বাবা তোমার ঠান্ডা লেগেছে, বিশেষ করে শহরগুলোতেও আমি বলছি, তোমার ঠান্ডা লেগেছে আজকে যাবে না। এই যে নিজের প্রভুর মতো নিজের ইচ্ছা এলাম, আমাকে কেউ এখানে জোর করে আনেনি, আমি নিজের ইচ্ছা এসেছি। আমি নিজের ইচ্ছায় যখন এসেছি, আমি নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে আমি এখানে কিছু দান করব, কিছু করব। আমি স্কুলে এসেছি নিজের ইচ্ছায়, আমি কিছু শিখব, কিছু জানতে এসেছি, ভালো কিছু জানার জন্য এখানে এসেছি। প্রতিটা ক্ষেত্রে আমাদের নিজে, কেউ বলছে বলে নয়, জোর করে পাঠাচ্ছে, জোর করে যদি আমাদের যদি কোনো কিছু যদি করানো হয়, তাহলে সে দাসের মতো ভৃত্যে পরিণত হয়, সেই কাজে কোনো আন্তরিকতা থাকে না। আমাদের কাজ করতে হবে প্রত্যেকটা কিছু কীভাবে? প্রভুর মতো। আমি নিজের রাজা নিজে, আমাকে কে অর্ডার দিবে? আমাকে আরও 10 জন কেন পাহারা দিবে? আমি রাত্রে যখন পড়তে বসবো, মা বাবা কেন বারবার বলবে পড় পড়? আমার নিজেকে উৎসাহ নিয়ে পড়তে হবে। এই জিনিসটুকু আমাদের অর্জন করতে হবে।
প্রভুর মতো কাজ, বৃত্তের মতো নয়। সর্বক্ষেত্রে যে যেখানে আছি, ছোট কাজ বড় কাজ, যে যেখানে আছি, সকলে নিজের কাজটুকু আমাদের প্রভুর মতো করতে হবে। নিঃস্বার্থভাবে আমাদের কাজ করতে হবে। জগতে যত প্রকার দ্বন্দ্ব, সব ওই স্বার্থের মধ্যে। আমাদের কাজ করতে হবে কি? নিঃস্বার্থভাবে। স্বার্থ থাকলে হবে না। যেখানে স্বার্থ সেখানে যত প্রকার দ্বন্দ্ব, সেখানে সব প্রকার সমস্যার সূত্রপাত। তাই আমাদের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। গীতাতে বলেছে কর্মণেব অধিকারস্তে মা ফলেষু কদাচন, কাজ করে দাও কিন্তু ফলের দিকে তাকাবে না। আমি এগুলি ব্যাখ্যা করার এখন সময় নেই। বলছিলাম শুরুতেই, অন্তত এই ধরনের আলোচনা করতে গেলে, একটা সেমিনার ঠিকমতো করতে গেলে অন্তত 1 ঘন্টা মিনিমাম বলতে হয়। তো যাই হোক, আমাদের ওইভাবে কাজ করতে হবে। তারপর দুর্বলতা দূর করতে হবে। যারা জীবনে যত প্রকার দুর্বল, দেখবে কোভিডের সময় কাদের সব থেকে বেশি রোগ আক্রমণ করেছে বলে তো? যারা দুর্বল তাদের। ডাক্তার কি বলেছে কোভিডের সময়? ভিটামিন ডি খাও, ভিটামিন সি খাও ইত্যাদি বলেছে, সয়াবিন খাও, ডিম খাও ইত্যাদি বলেছে। আর যারা যারা দুর্বল তাদের নানা প্রকার রোগ এসে আক্রমণ করে। ঠিক তেমনি সমাজের ক্ষেত্রে যারা দুর্বল, তাকে সমাজের নানা ধরনের ঘাত প্রতিঘাত, প্রত্যেকটা কিছু পদে পদে এসে বাধা দেয় তার প্রতিটা কাজে, তাকে জীবনে অগ্রসর হতে সাহায্য করে না। দুর্বল ব্যক্তিকে সব থেকে বেশি আক্রমণ করে। রোগ যেমন আক্রমণ করে, সমাজের প্রতিটা ব্যাধি দুর্বল ব্যক্তিকে সব থেকে বেশি আক্রমণ করে। যার ব্যক্তিত্বে বিকাশ হয়, যে মাথা উঁচু করে দাঁড়ায়, তখন তাকে সমাজের কয়েকটা লোক দেখলেন শ্রদ্ধা করে মাথা নিচু করে তাকে চলে যাবে। তারপরে দুঃখকে সাদরে গ্রহণ করতে শেখো। আমাদের জীবনে দুঃখ সব থেকে বড় বেশি শিক্ষা দেয়, সুখ কম শিক্ষা দেয়। আমরা যদি কোনো একটা বিষয় যদি আঘাত পাই, কোভিড যদি আমাদের জীবনে না আসতো, তাহলে আমরা ভাবতাম বিজ্ঞান জগৎ জয় করে নিতে পারে, বিজ্ঞানের দ্বারা অসম্ভব সব সম্ভব। কিন্তু বিজ্ঞানের উপরেও অদৃষ্টের একটা হাত আছে। কোভিড আসার পর আমরা হারে হারে টের পেয়েছি। অর্থাৎ আমাদের যে দুঃখ, আমাদের জীবনে যে এত প্রকার দুঃখ, সেই দুঃখকে আমাদের জয় করতে হবে। দুঃখ আমাদের সব থেকে বড় বেশি শিক্ষা দেয়। দেখবে হাজার হাজার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বেঙ্গলের বাইরে চলে গেছে। যারা ট্রেনে বাসে আসার সময় যারা এত মানুষ মারা গেছে দেখে আমাদের চোখে জল আসছিল তখন। তারা যখন নিজের গ্রামে দেশে যখন ফিরে এসছে, তাদের মধ্যে অনেকেই চেষ্টা করেছে, অনেকেই তখন বলেছে, এখন হয়তো আবার ধীরে ধীরে ভুলে যাবে, তখন বলছে আমি আর বাইরে যাব না কাজ করতে। নিজের বাড়িতে নিজের যেইটুকু ছোট জমি রয়েছে তার মধ্যে আমি চাষ করে নিজের অন্তত ডাল ভাতের ব্যবস্থা নিজে করব। সবাই ভেবেছিল চাকরির জন্য আমরা বাইরে চলে গেলেই, বাইরে গিয়ে অন্য স্টেটে গিয়ে নিজের বাড়িতে হয়তো সোনার জমি পড়ে রয়েছে, তা চাষ না করে চলে যাচ্ছে অন্য রাজ্যে, অন্য দেশে, সেখানে গিয়ে একটা সিকিউরিটির কাজ করে 10-12 হাজার টাকা পাচ্ছে। ভাবছে আমরা সবাই বাবু হয়ে যাব রাতারাতি। নিজের চাষবাস, বাড়ির যে ছোট একটা দোকান সব ফেলে দিয়ে চলে গেছিল। কিন্তু কোভিড আমাদের এমন দুঃখ দিয়েছে, এমন শিক্ষা দিয়েছে, অনেকে এসে আবার নিজের গ্রামে প্রতিষ্ঠিত হওয়ার সেই সুন্দর রাস্তাটুকু দেখালো। তারপরে সিদ্ধান্তে অবিচল থাকা। যাদের ব্যক্তিত্বের বিকাশ হয়েছে, সে সকালে এক কথা বিকালে এক কথা বলবে না, বারবার কথা পরিবর্তন করবে না, সে সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। তার সিদ্ধান্ত বারবার পরিবর্তন করা যাবে না। সিদ্ধান্ত বারবার পরিবর্তন করলে কি হবে? 2 দিন সায়েন্সে পড়লে, 6 মাস সায়েন্সে পড়লে, আবার কয়েকদিন পরে আবার আর্টসে চলে গেলে কি হবে? মাঝে একটা বছর লস হয়ে গেল। কয়েকদিন ডাক্তারি পরীক্ষার জন্য এন্ট্রান্স করলে, কয়েকদিন আবার ইঞ্জিনিয়ারের জন্য এন্ট্রান্স করলে, মাঝে একটা বছর লস হয়ে গেল। যেটা সিদ্ধান্ত নিবে আমি এটা করব, ভদ্রলোকের এক কথা বাংলায় ডাইরেক্ট যাকে বলে, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটা করব।
তার ব্যতিক্রম হবে না, সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। অতিরিক্ত আবেগ প্রবণতা ত্যাগ করতে হবে। আমরা অনেক সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়ি, একটুতে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। সে আবেগ প্রবণতা আমাদের কীভাবে যে ধ্বংস করে দেয় তা বলা যায় না, বলার অপেক্ষা রাখে। অনেক সময় দেখা যায় প্রায় যতবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রেজাল্ট আউট হয়, তখন দেখা যায় একজন দুজন কয়েকজন আমার নিউজ পেপারে আসে আত্মহত্যা করে নিয়েছে, এই করেছে এই করেছে। কেন ভাবে এর আগে নিজে কেন ঠিক মতো লেখাপড়া করনি? আর লেখাপড়া করেছে ঠিক আছে, একবার পারবে, এর পরের বার তো পারবে, এরপরে তো আরও সময় রয়েছে। অতিরিক্ত আবেগ প্রবণতা আমাদের ধ্বংস করে দেয়। এই আবেগ প্রবণতা আমাদের ত্যাগ করতে হবে। প্রত্যেকটা কাজে বিফলতা এনে দেয় অতিরিক্ত আবেগ প্রবণতা। একটুতেই এত ভালো আর হয় না, আবার একটুতেই আর দুধের মতো খারাপ আর হয় না। এই দুটো করা যাবে না। যেটা বলবে চিন্তা করে বলতে হবে, একটা কথা বলতে হবে, হ্যাঁ ঠিক আছে ভালো চলতে পারে, এটা হলো ভদ্রলোকের কথা। হ্যাঁ ঠিক আছে ভালো চলতে পারে, ভালো করেছে। আর অনেকে দেখবে আরে এত ভালো হয় না, এত ভালো হয় না, এত উচ্চ প্রশংসা করে দিল, আবার কতক্ষণ পরে এমনভাবে বললো এমন মাটির নিচে ফেলবে, এই আকাশে তুললো এই মাটির নিচে ফেলে দিল। এইগুলি চলবে না। আবেগ প্রবণতা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, এগুলি আমাদের ত্যাগ করতে হবে। যাই হোক, এখন আমরা কয়েকটি প্রশ্ন করব। স্যার কটলেস মাইক্রোফোনটা একটু লাগবে। আমি যে প্রশ্নগুলি করব তোমরা হাত তুলবে, যারা জানবে হাত তুলবে, তারপর আমরা যারা পারবে তাদের পুরস্কার আমরা দেব। কটলেস মাইক্রোফোনটা দিন একটু তাড়াতাড়ি, একটা টাইম নেই। প্রধান শিক্ষক মহাশয় একটি কথা বলেছিলেন, প্রধান শিক্ষক মহাশয় একটি কথা বলেছিলেন স্যারের বক্তৃতার সময়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন। বাকি লাইনটা তোমরা ফিল আপ করো। কে পারবে হাত তুলো? দাও একটা ছেলেকে দাও। দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও। Perfection on a man. না, পুরো লাইনটা বলো, পুরো লাইনটা বলো না, ওকে দিস না। Education is the manifestation to a man. না হয়নি। Education is the manifestation of perfection already in man. বা চলে আসো, চলে আসো। হ্যাঁ, একটা স্যার একটা করে বই দিয়ে দিলাম। আচ্ছা, আমি বলেছিলাম আমি কে, এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবে হাত তুলো, ছেলে মেয়ে উভয়। একটা মেয়েকে দাও, এই মেয়েটাকে দাও। দাও, দাঁড়াও দাঁড়াও, তাদের সমনষ্ট করো না। অঙ্কিতের পুত্র। বাহ, সুন্দর। চলে আসো, স্যারের কাছ থেকে প্রাইজটা নিয়ে। আচ্ছা, মনসংযম করার উপায় কি বলো? ধ্যান। বা চলে আসো। মানুষ এবং পশুর মধ্যে কি পার্থক্য আছে কে বলতে পারবে? পেছনের দিকে যাও তো, একটু পেছনের দিকে, একদম পেছনের দিকে, একটু চেঞ্জ করে করে বড়দের কাছে যাও একটু। মানুষ ভালো মন্দ বুঝতে পারে, পশু পারে না। হ্যাঁ, কি মানুষ ভালো মন্দ বুঝতে পারে, পশু পারে না। হ্যাঁ, ভালো মন্দ নিজের ভালো নিজে। হ্যাঁ, ঠিক আছে, চলে আসো। এরপরে আজকের আলোচনার বাইরে দু একটি প্রশ্ন করছি। চিকাগো ধর্ম মহাসভা কত সালে কোথায় অনুষ্ঠিত হয়? বড়দের কাছে দাও, বড়দের এখানে, বড়দের কাছে আসো তো, এখানে বড়দের, এই বড়দের কোথায়?
তারপর স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? কে বলতে পারবে? দাও, একজনকে দাও। যারা একবার উত্তর দেননি তাদের দিকে, ওইদিকে, ওইদিকে। যারা একবার উত্তর দেননি তাদের দিকে। কলকাতা সিমলা শহর। কলকাতা সিমলা শহর। সিমলা শহর না, ঠিক ঠিক মানে উত্তর। কলকাতা সিমলা পাড়া। ঠিক আছে। স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? কে বলতে হবে? একদম পেছনের দিকে দাও। 1863 খ্রিস্টাব্দে। লেখা আছে ওখানে। 1863 খ্রিস্টাব্দে। হ্যাঁ 1863 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তারিখ কত? তারিখ হয়নি, বোঝা। তারিখ ছাড়া বলবে 12ই জানুয়ারি। না, পুরোটা বলো। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। বসে পড়ো। আরেকজনের কাজ দাও, আরেকজনকে দাও। কত? 1800? না না, বুঝে যাচ্ছে না। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। চলে আসো, হ্যাঁ চলে আসো। ঠিক আছে, তাহলে উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিলে চলে আসো। এসো, এসো। বাস, ঠিক আছে, আমাদের সময় শেষ, আজকে এখানে রাখছি। এদিকে তাকাও। মান্না 7A। তৃতীয় হয়েছে সুপ্রিয় পরিয়া 6A। এরপর রিসাইটেশন ফ্যামিলির স্বদেশ মন্ত্র অঙ্কন পরিয়া সৃঞ্জয় দাস যুগ্ম তৃতীয়, সৌজন্য মণ্ডল প্রভাংশু মাইতি স্টেজে চলে আসবে। প্রথম হয়েছে অঙ্কন পরিয়া 5B। দ্বিতীয় হয়েছে সৃঞ্জয় দাস যুগ্ম তৃতীয়, সৌজন্য মণ্ডল প্রভাংশু মাইতি যুগ্ম তৃতীয়, পাশাপাশি না যুগ্ম তৃতীয়, সৌজন্য মণ্ডল প্রভাংশু মাইতি। আরেকজনকে দিয়ে দেবে পরে। এরপর স্টোরি টেলিং। প্রথম হয়েছে ইন্দ্রাক্ষ জানা 7A। দ্বিতীয় হয়েছে বিশ্বজ্যোতি ধারা 7A। তৃতীয় হয়েছে সার্বিক অধিকারী 7A। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মাননীয় দিলীপ মান্না মহাশয়। স্টোরি টেলিংয়ে প্রথম ইন্দ্রাক্ষ জানা, দ্বিতীয় বিশ্বজ্যোতি ধারা, তৃতীয় সার্বিক অধিকারী ক্লাস 5A। গ্রুপ বি স্বামীজির নির্বাচিত পত্রপাঠ। প্রথম হয়েছে অঙ্কুশ মণ্ডল 9A। দ্বিতীয় হয়েছে মণ্ডল 9A। দ্বিতীয় অরিজিৎ জানা 9A। তৃতীয় শুভজিৎ প্রামাণিক 8C। সংস্কৃত কবিতা। বিষয় স্বামী বিবেকানন্দ অথবা স্বদেশ বন্দনা। প্রথম হয়েছে অমিত্রজিৎ সেনগুপ্ত 9A। দ্বিতীয় হয়েছে শুভজিৎ মান্না 9A। তৃতীয় 9A। দ্বিতীয় হয়েছে দাঁড়াও। হ্যাঁ, হয়ে গেছে। প্রীতম মান্না 9A। বইটা ঘুরিয়ে। হ্যাঁ। তৃতীয় হয়েছে সৌম্যদেব দাস 9A।